আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাবুনগরীকে আমির করে হেফাজতের ৩৩ সদস্যের নতুন কমিটি, বাদ পড়েছেন মামুনুল সহ রাজনৈতিক পরিচয়ধারীরা। করোনা ও উপসর্গে বিভিন্ন স্থানে গত একদিনে আরও ১৮ জনের মৃত্যু। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব দেওয়া হয়নি করোনার দ্বিতীয় ধাক্কাকে, মত অর্থনীতিবিদদের। করোনার নতুন পরীক্ষার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ঢাকা শিশু হাসপাতালে ২ কর্মকর্তার বিরুদ্ধে। এবং ঐতিহাসিক ৬ দফা দিবস আজ, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুনায়েদ বাবুনগরীকে আমির করে হেফাজত ইসলামের ৩৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন মামুনুল হক সহ জেলে থাকা ও রাজনৈতিক পরিচয়ধারী নেতারা। সকালে সংগঠনটির মহাসচিব হাফিজ নুরুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। ফজলে রাব্বি রিপোর্ট। কমিটি ভেঙে দেওয়ার ১.৫ মাসের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল হেফাজতে ইসলাম। ৩৩ সদস্যের নতুন কমিটিতে মামুনুল হক সহ কয়েকজন নেতা বাদ পড়লেও আমির ও মহাসচিব পদে আগের নেতারাই রয়েছেন। আমির পদে থাকছেন জুনায়েদ বাবুনগরী, মহাসচিব পদেও নুরুল ইসলাম জিহাদি রয়েছেন। মরহুম শাহ আহমেদ শফির বড় ছেলে ইউসুফ মাদানিকে রাখা হয়েছে সহকারী মহাসচিব পদে। দায়িত্ব পালন করতে পারে কি না এটার জন্য আমাদের একটু আশঙ্কা আছে, এবং আমরা এটা খুশি এই জন্য, একটা দিনী কাজ, ধর্মীয় কাজ, আধ্যাত্মিক কাজ, এটা যদি বাস্তবায়ন হয়, এই খেদমত আমাদের দ্বারা হয়, তো আমরা অবশ্যই খুশি। সংবাদ সম্মেলনে জিহাদি জানান, আগের কমিটির যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাদের নাম এই কমিটিতে নেই। হেফাজতের নতুন কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে বলেও জানান তিনি। যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন, আমাদের মুরব্বীর ঘোষণা, সেই হিসাবে অরাজনৈতিক কর্মকাণ্ড, অরাজনৈতিক কর্মসূচি এই কমিটি সবসময় থাকবে। ২৫ এপ্রিল রাজনৈতিক সংগঠনের পরিচয় থেকে বেরিয়ে আসার অঙ্গীকার জানিয়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী। ওই দিনই সংগঠনটির প্রধান মুরব্বী মুজাহিদে মিল্লাত শাহ মুজিবুল্লাহকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে গত একদিনে আরও ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীতে মারা গেছেন ৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩২ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৪ জন। মৃতদের মধ্যে ৩ জন খুলনার ও ১ জন সাতক্ষীরার বাসিন্দা। এছাড়া এ বিভাগে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৫০ জন। বরিশালে করোনা উপসর্গে ২ জন ও পজিটিভ হয়ে ১ জন সহ মারা গেছেন ৩ জন। ঠাকুরগাঁয়ে মারা গেছেন ৫৮ ও ৬৩ বছর বয়সী ২ জন, শনাক্ত ১৮। কুমিল্লায় ১ জনের মৃত্যু ও ১৬ জন শনাক্ত হয়। এছাড়া সাতক্ষীরায় উপসর্গ নিয়ে ২ জন এবং শেরপুরে পজিটিভ হয়ে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে গত ১ সপ্তাহের ব্যবধানে যশোরের শার্শায় সংক্রমণের হার বেড়েছে দ্বিগুণ। চিকিৎসকরা জানিয়েছেন, উপজেলায় করোনা শনাক্তের হার ৪০.৬৩। এছাড়া নতুন করে মৃত্যু না হলেও নওগাঁয় ১২০ ও নোয়াখালীতে ৯৪ জন শনাক্ত হয়েছে। অন্যদিকে করোনার সংক্রমণ কমাতে খুলনা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন। এসব এলাকায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল এবং দোকানপাট বন্ধ রাখা হয়েছে। তবে প্রশাসনের চেষ্টার পরও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। ভারতের সাথে আমদানি রপ্তানি কাজে নিয়োজিত ট্রাক শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সাথে অনুপ্রবেশকারীদের ঠেকাতেও বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। বেনাপোল ক্যাম্পের বিজিবি অধিনায়ক জানিয়েছেন, ভারতে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় শ্রমিকরা যাতে বেনাপোলে এসে অবাধে চলাফেরা করতে না পারে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য হয়, সেজন্য বাড়ানো হয়েছে টহল। এজন্য যশোর ৪৯ বিজিপি ব্যাটালিয়নের ১৪টি বিওপির ২২টা টিম ২৪ ঘন্টা তাদের কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান ক্যাম্প অধিনায়ক। বিজেপি রোডে একভাবে টহল দিচ্ছে আর আমাদের মাস্ক ব্যবহার করতে বলছে। এবারের প্রস্তাবিত বাজেট করোনার দ্বিতীয় ধাক্কাকে গুরুত্ব দিয়ে তৈরি হয়নি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
এটিএন বাংলার স্টুডিওতে জাতীয় বাজেটের পর্যালোচনা নিয়ে মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন, মহামারীতে দরিদ্র হওয়া মানুষের কাছে অর্থ পৌঁছে দেয়া, বেকার যুবক ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য নেই তেমন পরিকল্পনা। তবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাজেট বাস্তবায়নে বিদ্যমান সমস্যাগুলো দিনে দিনে কাটিয়ে উঠছে সরকার। আদ্দিন সজীবের আরেকটি রিপোর্ট। আগের বছরগুলোর মতোই এবারও প্রস্তাবিত বাজেট নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বাস্তবতার প্রতিফলন নেই এবারের বাজেটে, আবার কেউ মনে করেন সময় উপযোগী এই বাজেট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তাই মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। এটিএন বাংলার মুক্তমত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও আশা করেন এই বাজেটের সুফল পাবে দেশ ও জনগণ। সূর্যের আলো যেমন সকালের সমান পায় না, প্রবৃদ্ধির ফলও সকলের উপর সমান পড়ে না, কম বেশ হয়, বাস্তবায়ন কম হয়, অপচয় হয়, এগুলো আমরা সচেতন। আমাদের সরকার প্রধান, আমি এটা জোরগুলা বলতে পারি সাহস নিয়ে, তিনি প্রতিনিয়ত এটা মোকাবিলা করেন। তিনি চান এগুলা সরে যাক। অর্থমন্ত্রী যেটি বলেছেন যে প্রতি মাসে 25 লক্ষ করে ভ্যাকসিন প্রদান করা হবে, তাহলে সেই ভ্যাকসিন আসলে কত বছরের মধ্যে আমাদের এই জনগোষ্ঠীকে কাভার করবে সেই দিক নির্দেশনা কিন্তু বাজারের মধ্যে ছিল না। সে কারণে এই ভ্যাকসিনেশনটাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে জীবন জীবিকার যে বাজেটটি, সে বাজেটটি বাস্তবায়ন কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। তবে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের চিহ্নিত করে সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। কর্মসংস্থানের এই বাজেটের তেমন একটা কোনো দিক নির্দেশনা নাই। সব মিলিয়ে এই বাজেটটি আসলে যদিও বলা হচ্ছে যে ব্যবসা বান্ধব বাজেট, কিন্তু অতি দরিদ্র এবং মধ্যবিত্তের জন্য কতখানি উপকারভোগী বাজেট হবে সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। যে বাজেটটি তৈরি হয়েছে সেটা দ্বিতীয় ধাক্কাকে বিবেচনা করেই তৈরি হয়নি। যারা নতুনভাবে গরিব হয়েছে তাদের আপনি কোনো সময় ঋণ সহায়তা দিয়ে তাদের উন্নতি করতে পারবেন না, তাদের প্রত্যক্ষ অর্থ সহায়তা দিতে হবে। পৃথিবীর সব দেশেই তাই করা হয়। বাংলাদেশে আমাদের সেই অর্থ সহায়তা দেওয়ার পরিমাণ 0.5% না জিডিপির আর কি, এবং এবারও যেটুকু বাড়ানো হয়েছে সেটা সামান্যই, এবং সেটার ভিতর দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে 3 থেকে 4 কোটি নতুন যে দরিদ্র মানুষের সৃষ্টি হয়েছে তার আমরা কাছে পৌঁছাতে পারবো বলে মনে হয় না। অনুষ্ঠানে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষাসহ দুর্যোগ ব্যবস্থাপনা খাতে আরও বরাদ্দ বাড়ানোর কথা বলেন আলোচকরা। নিরাপত্তা বলয়ের জন্য যেই টাকা আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জীবনযাপনের জন্য যথেষ্ট না। করোনার নমুনা পরীক্ষার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা শিশু হাসপাতালের 2 কর্মকর্তার বিরুদ্ধে। সরকার নির্ধারিত ফি 100 টাকা হলেও জনপ্রতি 5000 টাকা করে নিত তারা। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে অনিয়মের সত্যতা পেয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাসপাতালের পরিচালক। শফিকুল ইসলাম শাইমের রিপোর্ট। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান শিশু হাসপাতালের 2 কর্মচারীর যোগ সাজশে করোনার নমুনা পরীক্ষা করাতো চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে। এজন্য তারা জনপ্রতি 5000 টাকা করে নিতেন। হাসপাতালের এপিডেমিওলজিস্ট কিঙ্কর ঘোষ এবং জুনিয়র অফিসার অ্যাডমিন আতিকুল ইসলাম টাকা লেনদেন সহ নমুনা সংগ্রহ সরঞ্জাম সরবরাহ কাজে জড়িত ছিলেন। তদন্ত কমিটির রিপোর্টে এসব তথ্যের সত্যতা মিলেছে। অভিযুক্ত আতিকুল এ ব্যাপারে কথা বলতে নারাজ। তার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিরও অভিযোগ রয়েছে। হাসপাতালের এপিডেমিওলজিস্ট কিঙ্কর ঘোষ বলছেন, তারা ষড়যন্ত্রের শিকার। তিনি যে পদে আছেন তা চিকিৎসকদের পদ হলেও দুর্নীতির মাধ্যমে সেখানে নিয়োগ পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের রিকোয়েস্টে আমরা করতে হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা করার আগে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে আমরা কনসার্ন নিয়েছি। এটা আমাকে একটু সোশ্যালি বলেন, মেন্টালি বলেন, আর যেভাবে বলেন আমাকে একটু হ্যারাস করা ছাড়া আর কিছুই না। তদন্ত কমিটি মনে করে এই দুজনের জন্য শিশু হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ শফি আহমেদ জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির রিপোর্ট গৃহীত হয় ব্যবস্থাপনা বোর্ডে এবং তাদের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য বলে। আত্মপক্ষ সমর্থন করার পর 2 জন কর্মকর্তাকে করার পরে ব্যবস্থাপনা বোর্ড একটা অধিকতর তদন্ত কমিটি করে একজনের মাধ্যমে, যা এখন প্রক্রিয়াধীন আছে। যে রিপোর্ট আমরা পাওয়ার ভিত্তিতে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে ঢাকা শিশু হাসপাতালের চাকরি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জেকেজি রিজেন্ট সহ কয়েকটি প্রতিষ্ঠান কোভিড-19 পরীক্ষার নামে অনিয়ম করে সমালোচনার জন্ম দিয়েছিল। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
13 জনের মধ্যে চীন থেকে আরও 6 লাখ করোনার টিকা দেশে পৌঁছাবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংসদে বাজেট আলোচনায় তিনি দাবি করেন, স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতিকে ছাড় দেওয়া হয়নি। এ খাতে বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানান তিনি। এদিকে সংসদের অধিবেশনে পাশ হয়েছে চলতি অর্থবছরের সমপূরক বাজেট। তার আগে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তার বেশিরভাগই অপচয় হচ্ছে। দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হলেও কোনো শাস্তি হচ্ছে না, বরং যেসব সাংবাদিক স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়ে কথা বলছেন তারাই হেনস্থার শিকার হচ্ছেন। অর্থমন্ত্রী বাজেটের টিকা দেয়ায় যে পরিকল্পনা করেছেন তাতে দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনতে সময় লাগবে 10 বছর। এখন পর্যন্ত টিকা আমরা নিশ্চিতভাবে কোথা থেকে পাবো, কতটুকু পাবো, কখন পাবো, এটা আমরা কেউ জানি না। শুধু আমরা খবরে বিভিন্ন ধরনের আশার বাণী শুনতে পাচ্ছি। নিশ্চিতভাবে কোনো এগ্রিমেন্ট হয়েছে বা সেগুলো নিশ্চিতভাবে আসছে এরকম আমরা জানি না। আমরা চায়না থেকে, রাশিয়া থেকে এবং আমেরিকা থেকে ভ্যাকসিন নেওয়ার আমরা ব্যবস্থা করেছি। ইতিমধ্যে চুক্তিও হয়ে গেছে। এখন আমরা অপেক্ষায় আছি সে ভ্যাকসিনগুলো পাওয়া, এবং এর মধ্যে চায়না আমাদেরকে 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে দিয়েছে। আরও 6 লক্ষ ভ্যাকসিন এই আমাদের 12-13 তারিখে এখানে এসে পৌঁছাবে। আমরা দুর্নীতিতে কিন্তু ছাড় দিইনি। স্বাস্থ্যে যেখানেই দুর্নীতি আছে আপনারা জানেন তারা জেলে আছে। চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি কুলসুম আক্তারের পরিবর্তে জেল খাটা নিরপরাধ মিনুকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি মূল আসামি কুলসুমকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে কুলসুমের স্বাক্ষর জালিয়াতি করে যারা হাইকোর্টে জামিন আবেদনকারী আইনজীবী ও তদবিরকারীরা তলব করেছেন আদালত। আগামী 28 জুন হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা সহ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আজ ঐতিহাসিক 6 দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাঙালির মুক্তির সনদ 6 দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকা হরতালে নিরস্ত্র জনতার ওপর গুলিবর্ষণ করে পুলিশ ও তৎকালীন ইপিআর। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ 11 জন শহীদ হন। তাদের রক্তে 6 দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ে। রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী জনগণ। পাকিস্তানি শাসন, শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে ডাকা জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন। এদিকে 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। স্বাধীনতার 50 বছর পরেও বিএনপি স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলে এ সময় মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 6 দফা 1966 সালের এই দিনে বাঙালির মুক্তির সনদ 6 দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকা হরতাল চলাকালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলি চালায়। এতে 11 জন শহীদ হন। দিনটি পালন উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতা চেতনায় বিশ্বাসী হতো, তাহলে তারা 7ই মার্চ, 7ই জুন এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকত এবং এই দিবসগুলো তারা পালন করত। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই নির্বাচন বয়কট করে। এ সময় নেতারা আরও বলেন, প্রকৃত স্বাধীনতা সেই দিনই আসবে যেদিন দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সরকার এবং বিরোধী দলে থাকবে। কোনো দেশে স্বাধীনতার 50 বছর পর যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজনীতি করতে পারে না। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে তারা এখনও রাজনীতি করে। আর বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, তাদের দলেও স্বাধীনতা বিরোধীরা আছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী 15 জুন বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। একই সভায় 31 মার্চ 2021 তারিখে সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এরপর পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। 2019 সালে কোম্পানিটি 10% লভ্যাংশ দিয়েছিল। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ TTAB চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেসার্স ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। 2020 থেকে 2022 মেয়াদের জন্য তিনি নির্বাচিত হন। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বরিশালে আবারও ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি শুরু করেছে টিসিবি। নগরীর 7টি স্থানে গতকাল থেকে সাশ্রয়ী দামে ট্রাকে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করা হচ্ছে। ডাল ও চিনি কেজি প্রতি 50 টাকা ও তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 100 টাকা দরে। একজন ক্রেতা একসাথে 2 কেজি ডাল, 2 কেজি চিনি ও 5 লিটারের বেশি তেল কেনার সুযোগ পাচ্ছেন। টিসিবির এই কার্যক্রম চলবে 17 জুন পর্যন্ত। এবার পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে জয়ের খরা কাটানোর সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। তবে তাদের হারানো বেশ কঠিন বলে মনে করছেন দলের কোচ ও খেলোয়াড়রা। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে আজ রাত 8টায় শুরু হবে ম্যাচটি। পরাগারমানের রিপোর্ট। 2003 সালের পর ভারতকে আর কখনো হারাতে পারেনি বাংলাদেশ। 18 বছর আগের সেই জয়ের পর 7 ম্যাচ খেলে 3টিতে হেরেছে লাল সবুজের দল, আর ড্র করেছে 4টিতে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলকাতায় ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ সময় ড্র করতে হয়েছিল জামাল ভুঁইয়াদের। সম্প্রতি বাংলাদেশ বেশ ভালো ফুটবল উপহার দিচ্ছে। সেই ধারা ধরে রেখে ভারতকে পরাস্ত করতে চাইছেন কোচ জেমি ডে। আফগানিস্তানের বিপক্ষে শীর্ষদের পারফরমেন্স আশাবাদী করছে এই কোচকে। Hopefully we can perform well. If we don't, obviously we're going to be disappointed with the end result. But at the moment, we're all confident and looking forward to the game. তবে এবার আর কোনো ভুল করতে চাইছে না বাংলাদেশ দলের খেলোয়াড়রা। 1.5 যুগ আগের মতো এবারও জয় চাইছেন তারা। তার জন্য প্রবাসীদের মাঠে গিয়ে দলকে উৎসাহ দেওয়ার আহ্বানও জানান তারা। Come and support us tomorrow for the Bangladeshis who are in Qatar. We need your support and everybody pray for the team and hopefully we will give you a good result. এখনো পর্যন্ত 29 বারের মোকাবেলায় ভারত জিতেছে 15 বার, আর বাংলাদেশের জয় মাত্র 3টিতে। বাকি 11টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন ইতিমধ্যেই শেষ ভারতের। আর বাংলাদেশের সঙ্গে এই ম্যাচ হারলে 2023 সালে চীন এশিয়ান কাপে খেলার স্বপ্ন ফিকে হয়ে যাবে তাদের। পরাগারমান, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাবুনগরীকে আমির করে হেফাজতের 33 সদস্যের নতুন কমিটি। বাদ পড়েছেন মামুনুল সহ রাজনৈতিক পরিচয়ধারীরাও। করোনা ও উপসর্গে বিভিন্ন স্থানে গত একদিনে আরও 18 জনের মৃত্যু। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব দেওয়া হয়নি করোনার দ্বিতীয় ধাক্কাকে, মত অর্থনীতিবিদদের। করোনার নমুনা পরীক্ষার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ঢাকা শিশু হাসপাতালের 2 কর্মকর্তার বিরুদ্ধে। এবং ঐতিহাসিক 6 দফা দিবস আজ। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।